না 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 অন করি নাই। স্যার টোমোগ্রাফি করতে গেলে বেশিরভাগই দেখা যায় যে প্রসেস টোমোগ্রাফি নিয়ে লেকচার দিতেছে এইটা কেন? কারণ প্রসেস টোমোগ্রাফি কঠিন বেশি। ওটা কি মেইন টপিক? না না, টোমোগ্রাফি স্টেট টোমোগ্রাফিও হয়, প্রসেস টোমোগ্রাফিও হয়, শ্যাডো টোমোগ্রাফিও একটা ধরনের, মানে শ্যাডো টোমোগ্রাফি দিয়ে স্টেট টোমোগ্রাফি প্রসেস টোমোগ্রাফি দুটোই করা যায়, যদিও প্রসেস শ্যাডো দিয়ে প্রসেস টোমোগ্রাফি করে একটু বেশি টাফ। যেটুক রেকর্ড করা লাগতো ওইটুকুই রেকর্ড হয়নি, কপাল। আচ্ছা, আজকে হলো আমাদের কোয়ান্টাম অ্যালগরিদমের হোলি ট্রিনিটি, এইটার লাস্ট টপিক হ্যামিল্টনিয়ান সিমুলেশন। ঠিক আছে, যেটা হলো কোয়ান্টাম কম্পিউটার বানানোর অরিজিনাল মোটিভেশন ছিল ফাইনম্যানের ফেমাস কোট যে নেচার ইজ কোয়ান্টাম মেকানিক্যাল, সো উই শুড সিমুলেট ইট কোয়ান্টাম মেকানিক্যালি। ঠিক আছে, যে কোনো কোয়ান্টাম মেকানিক্যাল সিস্টেমের সিমুলেশন হইলেও ক্লাসিক্যালি করা খুব টাফ। ঠিক আছে, এটা মেইন কারণ হইলো যে আপনার কোয়ান্টাম সিস্টেম যত বড় হয় সেটার স্টেট স্পেসটা এক্সপোনেনশিয়ালি বাড়তে থাকে। ধরেন আপনার এটা তো খুব প্যারা দিতেছে, অনেক প্যারা দিতেছে। আচ্ছা, তো তো যদি এনটা কিউবিট থাকে, এনটা কিউবিটের আপনার হিলবার্ট স্পেসের ডাইমেনশন হলো 2n, তো ওই হিলবার্ট স্পেসের একটা স্টেট লিখতে আপনার 2nটা নাম্বার স্টোর করা লাগবে। তো এইরকম স্টেটের সিমুলেশন করতেও আপনাকে বেসিক্যালি এক্সপোনেনশিয়াল সাইজের সিমুলেশন করা লাগবে, হুইচ ইজ ভেরি টাফ। ঠিক আছে, এই কারণে কোয়ান্টাম মেকানিক্যাল সিস্টেমের ক্লাসিক্যাল সিমুলেশন খুবই কঠিন। যদিও কারেন্টলি অনেক অ্যাডভান্স টেকনিক আছে, বর্তমানে কোয়ান্টাম সিস্টেমের ক্লাসিক্যাল সিমুলেশনের সবচেয়ে স্টেট অফ দ্য আর্ট মেথড হইল টেনসর নেটওয়ার্কস। ঠিক আছে, টেনসর নেটওয়ার্ক দিয়ে এখন সবচেয়ে ভালো সিমুলেশন করা যায়। ইনফ্যাক্ট এটা নিয়ে একটা মোটামুটি যুদ্ধের মতো চলতেছে যে টেনসর নেটওয়ার্ক পন্থী অনেক মানুষজন বলে যে কোয়ান্টাম সিমুলেশনের অ্যাডভান্টেজ টেনসর নেটওয়ার্কের চেয়ে কতটুকু বেশি সেটা এখনও প্রুভড হয় নাই। মানে ক্লেম করতেছে যে কোয়ান্টাম সিমুলেশনে যে যা যা করা যাবে টেনসর নেটওয়ার্ক ব্যবহার করে সিমিলার টাইপ অফ রেজাল্ট পাওয়া যাইতে পারে। যদিও এটা এখনও ওপিনিয়নেটেড, মানে ওইগুলো ম্যাথমেটিক্যাল প্রুফ নাই, কিন্তু এটার পিছনে কারণ হলো ধরেন রিসেন্ট কিছু সুপ্রিমেসি এক্সপেরিমেন্ট আছে যেগুলা টেনসর নেটওয়ার্ক সিমুলেশন করেও এফিশিয়েন্টলি রেজাল্ট বাইর করা সম্ভব হয়েছে। যেমন গত বছর আইবিএমের একটা রেজাল্ট ছিল ওই যে আইবিএমের কিকড আইসিং এক্সপেরিমেন্ট। ওরা হইল কত 125 নাকি 150 কিউবিট ইউজ করে একটা আইসিং মডেল সিমুলেট করছিল। আইসিং মডেলের নাম শুনছেন? এটা ইসিংও বলে, আমি জানি না এক্স্যাক্ট প্রোনাউন্সিয়েশন এটা কি, একটু ইয়াটা বন্ধ করে দেন। তো ইসিং মডেল আর আইসিং মডেল এটা হইলো আপনার ম্যাগনেটিজমের একটা মডেল কন্ডেন্স ম্যাটারে। তো এইটার একটা সিমুলেশন করছিল গত বছর আইবিএম। তো ওরা ক্লেম করছিল পেপারটা পাবলিশ করার সময় যে এই সিমুলেশন হইল, মানে ওরা একটা কোয়ান্টাম সিমুলেশন করছে, এই সিমুলেশন ক্লাসিক্যালি করতে এত মিলিয়ন বছর লাগবে, হ্যান তেন ম্যান তেন। তো তারপর হইল ওইটার পরে আপনার টেনসর নেটওয়ার্ক ইউজ করে এই এক্সপেরিমেন্টের একটা সিমুলেশন করছিল এবং কয়েক ঘন্টা লাগছিল আর কি ওই সিমুলেশনটা করতে, তো খুবই ক্লোজ রেজাল্ট পাওয়া গেছিলো। তো এইটা নিয়ে এখন ধরেন বেসিক্যালি এরকম একটা পুশ অ্যান্ড পুল টাগ অফ ওয়ার চলতেছে যে কোয়ান্টাম কমিউনিটি একটা সিমুলেশন এক্সপেরিমেন্ট দেখায়, তারপরে ক্লাসিক্যাল কমিউনিটি হইলো সেটাকে আরও এফিশিয়েন্টলি সিমুলেট করে, এমনি ব্যাক অ্যান্ড ফোর্থ চলতেছে আর কি। ঠিক আছে, বাট ইট ইজ মানে মোর অর লেস বিলিভড যে হ্যামিল্টনিয়ান সিমুলেশনে কিছু অ্যাডভান্টেজ পাওয়া যাবে। ঠিক আছে, অ্যাডভান্টেজটা এক্সপোনেনশিয়াল নাও হইতে পারে, অনেকে বলে পলিনোমিয়াল অ্যাডভান্টেজ পাওয়া যাইতে পারে, পলিনোমিয়াল আর সুপার পলিনোমিয়াল অ্যাডভান্টেজ পাওয়া যেতে পারে। সুপার পলিনোমিয়াল মানে কি জানেন? এমন ফাংশন যেটার গ্রোথ রেট পলিনোমিয়াল ফাংশনের চেয়ে বেশি। এক্সাম্পল n স্কোয়ার, এটা একটা পলিনোমিয়াল ফাংশন, n কিউব একটা পলিনোমিয়াল ফাংশন, অর্থাৎ পাওয়ারটা কনস্ট্যান্ট। এখন ধরেন আমি n টু দি পাওয়ার log n দিলাম, এটা একটা সুপার পলিনোমিয়াল ফাংশন।
ঠিক আছে, কিন্তু এটা এক্সপোনেনশিয়াল না, অর্থাৎ সুপার পলিনোমিয়াল ইজ ইন সাম সেন্স পলিনোমিয়াল আর এক্সপোনেনশিয়ালের মাঝামাঝি গ্রোথ রেট, এরকম ফাংশন। ওকে, হ্যাঁ, তো ইট ইজ মোটামুটি বিলিভ যে অ্যাটলিস্ট পলিনোমিয়াল বা সুপার পলিনোমিয়াল অ্যাডভান্টেজ পাওয়া যাবে, কিন্তু এক্সপোনেনশিয়াল অ্যাডভান্টেজ পাওয়া যাবে নাকি এটা এখনো প্রুভড হয় নাই। সিমুলেশন বলতে কি জাস্ট মানে নেচারলি সিমুলেট করা বোঝানো হইতেছে? কি বোঝানো হইতেছে? সিমুলেশন বলতে এখানে মানে আচ্ছা, সিমুলেশন বোঝানো হইতেছে মানে কিসের সিমুলেশন? আচ্ছা, সিমুলেশন বলতে যেটা বোঝায়, ধরেন আপনার কাছে একটা মলিকিউল আছে, ওই মলিকিউলে একটা স্টেট আছে সাই, তো এই মলিকিউলটাকে ধরেন আপনি কোনো একটা এনভায়রনমেন্টের মধ্যে রাখছেন, সেটা কোনো ইলেকট্রোম্যাগনেটিক ফিল্ড হইতে পারে বা অন্যান্য ম্যাটেরিয়ালের সাথে ইন্টারাকশন হইতে পারে বা যে কোনো কিছু হইতে পারে, এনভায়রনমেন্টের মধ্যে রাখছেন, ধরেন আপনি 1 ঘন্টার জন্য রেখে দিচ্ছেন, 1 ঘন্টার জন্য রেখে দেওয়ার পর 1 ঘন্টা পরে এই মলিকিউলটার স্টেট কী হবে সেটা জানতে চান, এটাই সিমুলেশন। তুই যেমন মানে কেউ মেইন বলছিল আমাকে যে কোয়ান্টাম কম্পিউটার এনে একটা আমি বলছিলাম, আচ্ছা আমি বলছিলাম, এখন আপনি আমার কাছে শুনছেন নাকি আমি জানি না। হ্যাঁ হ্যাঁ, একটা আছে যে নো ফাস্ট ফরওয়ার্ডিং থিওরেম আছে, যে আপনার একটা সিস্টেম রিয়েল লাইফে ইভলভ হইতে যে পরিমাণ সময় লাগে আপনি তার চেয়ে ফাস্ট এটাকে সিমুলেট করতে পারবেন না। কইরা লাভ কি হইলো, আপনার মলিকিউলটা বানাইতে হইতেছে না, ঠিক আছে, মানে আসলে মানে এখন এটা তো ঠিকই যে ধরেন একটা মলিকিউলের কোয়ান্টাম স্টেট আমি একটা কম্পিউটারে বানাই, তারপরে সেই স্টেটের এভলিউশন করা, আর মলিকিউলটাই বানিয়ে ফেললাম, তারপরে ওইটার 1 ঘন্টা রেখে দিলাম ওই ফিল্ডের মধ্যে, তারপরে আমি দেখি যে ওই মলিকিউলের কী হয়, সেটা করা তো সেটাই তো করতে পারি, তো করি না কেন? কারণ এই ফ্যাব্রিকেশন প্রসিডিওরটা অনেক টাফ হইতে পারে, ঠিক আছে। তো কম্পেয়ার টু দ্যাট আপনি যদি একটা কম্পিউটারে ওই সেম ডাইনামিক্সটা সিমুলেট করতে পারেন, ইউ ক্যান ডু ইট ভেরি ফাস্ট। আচ্ছা, আমি তো জানি না, মানে জানি না বলতে মানে আমি নিজে পারি না, আমাকে দেখাইতে হবে। আপনি সার্চ দিতে পারেন যে নো ফাস্ট ফরওয়ার্ডিং। যদিও মানে এখন একটা জিনিস হইতে পারে যে আপনার প্রবাবলি সিমুলেশন টাইমটা অর্ডার অফ টি মানে সরি ওমেগা অফ টি লেখা উচিত, যে অ্যাটলিস্ট টি টাইম লাগবে, মানে আপনি যেই পরিমাণ টাইমের সিমুলেশন করতে চান অ্যাটলিস্ট অতটুকু টাইম লাগবে, কিন্তু এই কমপ্লেক্সিটি অ্যানালাইসিসে আপনার কনস্ট্যান্ট ফ্যাক্টরগুলো ধরা হয় না। এমন হইতে পারে যে কনস্ট্যান্ট ফ্যাক্টরটা টি এর 10 ভাগের 1 ভাগ, ঠিক আছে। তো অর্থাৎ আপনি যত টাইমের সিমুলেশন করতে চান, ধরেন আপনার টাইম এভলিউশন 10 ঘন্টার পরিমাণ টাইম এভলিউশন করতে চান, কিন্তু সেটা সিমুলেশনে 1 ঘন্টা লাগবে, 20 ঘন্টার জন্য 2 ঘন্টা লাগবে। তো কনস্ট্যান্ট ফ্যাক্টরগুলো এই কমপ্লেক্সিটি অ্যানালাইসিসে ধরে না, তো হইতে পারে কমপ্লেক্সিটি ফ্যাক্টরটা 1 এর চেয়ে কম, তাইলেও মানে সেখানে একটা আই গেস কনস্ট্যান্ট অ্যাডভান্টেজ আছে। ওকে, তো হ্যামিল্টনিয়ান সিমুলেশনের ফান্ডামেন্টাল প্রবলেম কি? ফান্ডামেন্টাল প্রবলেম হইল যে আমার কাছে একটা স্টেট আছে, এই স্টেটকে টি সময় পরে এই স্টেটটা কি হবে, ইউ অফ টি কি হবে, ঠিক আছে। এই ইউটা হইল টাইম এভলিউশন অপারেটর, ঠিক আছে। আচ্ছা, এটা তো খুবই অ্যানোয়িং, অনেক বেশি অ্যানোয়িং লাগতেছে। আচ্ছা, টাইম এভলিউশন অপারেটর কী হবে? ওকে, তো কোয়ান্টাম সিস্টেমের টাইম এভলিউশনের যে নিয়ম, সেই নিয়মটা একটা ইকুয়েশন ফলো করে। ইকুয়েশনটা হয়তো নাম শুনেছেন আপনারা, শ্রোডিঙ্গার ইকুয়েশন বলে, সেইটা হইল দিস। IH কাট ডি সাই বাই ডিটি ইকুয়ালস টু এইচ সাই। তো সব টাইম এভলিউশনে আর কি ফিজিক্সে এরকম ডিফারেন্সিয়াল ইকুয়েশনের মাধ্যমে ফর্মুলেট করা হয়। যেমন নিউটনিয়ান মেকানিক্সের যে ডিফারেন্সিয়াল ইকুয়েশনটা, সেটা হইলো এইটা, ধরেন এক্স ডট এম এক্স ডাবল ডট ইকুয়ালস টু এফ, ঠিক আছে। এইটা একটা সেকেন্ড অর্ডার ডিফারেন্সিয়াল ইকুয়েশন, এটা একটা ফার্স্ট অর্ডার ডিফারেন্সিয়াল ইকুয়েশন। যদিও ফার্স্ট অর্ডার ইন টাইম, এইচ এর মধ্যে আবার স্পেসের সেকেন্ড ডেরিভেটিভ আছে, সো এখানে আলাদা কিছু ব্যাপার আছে, ঠিক আছে। তো আচ্ছা, এটা হইলো হ্যামিল্টনিয়ান বলে, ঠিক আছে। আপনার ক্লাসিক্যাল মেকানিক্সে আপনার চিন্তা করতে পারেন যে ফোর্সটা যেই ইনফরমেশন দেয়, কাইন্ড অফ কোয়ান্টাম মেকানিক্সে হ্যামিল্টনিয়ান সেই ধরনের ইনফরমেশন দেয়, ঠিক আছে।
যে একটা কারেন্ট মোমেন্টে আপনার স্টেট যদি দেয়া থাকে তাইলে হ্যামিল্টনিয়ানটা ইন সাম সেন্স টাইমের সাথে সাথে ওই স্টেটটা কেমনে চেঞ্জ হবে সেইটার ইনফরমেশনটা হ্যামিল্টনিয়ানটা বলে। ওকে, আচ্ছা, তো এই তো আপনাকে যদি হ্যামিল্টনিয়ান দেওয়া থাকে, এই হ্যামিল্টনিয়ান থেকে টাইম এভলিউশন অপারেটরটা বানায় কেমনে? বানানোর প্রসিডিওর হইলো এই জিনিসটা করা, ই টু দি পাওয়ার আই এইচ টি বাই এইচ কাট। অর্থাৎ আপনাকে একটা অপারেটরের এক্সপোনেনশিয়াল করতে হবে, ঠিক আছে? এখন এইখানেও কিছু ব্যাপার আছে যে আপনার এই এক্সপ্রেশনটা ট্রু যদি হ্যামিল্টনিয়ানটা হইল টাইম ইন্ডিপেন্ডেন্ট হয়, আর যদি টাইম ডিপেন্ডেন্ট হয় তাইলে এখানে একটা টাইম অর্ডারিং অপারেটর দেওয়া লাগে। যারা ফিজিক্স থেকে আসছেন তারা হয়তো জানেন, টাইম অর্ডারিংয়ের নাম শুনছেন? ডাইসন সিরিজ, টাইম অর্ডারিং। আচ্ছা আচ্ছা ঠিক আছে, আচ্ছা আপাতত আপনার এইটা নিয়ে চিন্তা করা লাগবে না, ঠিক আছে? আপনার আচ্ছা এইটা কই থেকে আসলে আপনি চিন্তা করেন। ধরেন আপনাকে যদি আমি এরকম একটা ইয়া দিতাম যে কোন একটা ফাংশন আছে ডিএফ বাই ডিটি সমান সমান আলফা এফ, একটা ডিফারেনশিয়াল ইকুয়েশন, ঠিক আছে? এই ডিফারেনশিয়াল ইকুয়েশনটা সলভ করবেন কেমনে? এই কাজটা করবেন, ডিএফ বাই এফ সমান সমান আলফা ডিটি, রাইট? তারপরে দুই সাইড ইন্টিগ্রেশন করবেন, ইন্টিগ্রেশন করলে আসবে লন এফ সমান সমান আলফা টি, তাহলে এফ সমান সমান সাম কনস্ট্যান্ট টাইমস ই টু দি পাওয়ার আলফা টি। এখানে সি প্রাইম দেওয়া উচিত, ঠিক আছে? তো বেসিক্যালি এই প্রসিডিওরটাই যদি এখন অপারেটরের জন্য করেন তাইলে ধরেন আপনার মানে এখানে আলফার কাজটা আর কি এই যে আমার যে হ্যামিল্টনিয়ান অপারেটর সেটা করতেছে, ঠিক আছে? তো psi at some time t is equals to e to the power I h t by h cut times psi at time 0. ওকে, আচ্ছা আপাতত আমরা ধরে নিচ্ছি যে হ্যামিল্টনিয়ানটা টাইম ইন্ডিপেন্ডেন্ট এবং আমাদের সুবিধার জন্য এইচ কাট ইকুয়ালস টু 1 ধরে নিচ্ছি, অথবা আপনি চিন্তা করতে পারেন এইচ কাটকে হ্যামিল্টনিয়ানের সাথে গুণ দিয়ে দিছি, ঠিক আছে? এই জন্য এইচ কাট আমি বারবার লিখবো না। আচ্ছা, তো কোয়ান্টাম সিমুলেশনের মানে সেটা আপনি ক্লাসিক্যাল সিমুলেশন করতে চান বা কোয়ান্টাম কম্পিউটার সিমুলেশন করতে চান, বেসিক কাজটা হলো এই জিনিসটা করাই, ঠিক আছে? এখন এই ম্যাট্রিক্স এক্সপোনেনশিয়াল করাটা ইন জেনারেল টাফ, ঠিক আছে? ইন জেনারেল ইট ইজ টাফ, এই কারণেই ক্লাসিক্যাল কম্পিউটার সিমুলেশন করতে এত কষ্ট। তো এটা কোয়ান্টাম কম্পিউটারে কেমনে করে? আচ্ছা, ইউজুয়ালি হ্যামিল্টনিয়ানটা আপনার দেয়া থাকে এই ফরম্যাটে। ধরেন এক্সাম্পল, আচ্ছা কিছু হ্যামিল্টনিয়ানের ফর্ম হয়তো দেখা যাইতে পারে, যেমন আইসিং মডেল। আইসিং মডেলের হ্যামিল্টনিয়ানটা হইল, আচ্ছা আইসিং মডেল কী জিনিস? আইসিং মডেল হইল ধরেন আপনার কিছু পার্টিকেল আছে একটা চেইনে মধ্যে সাজানো, মানে আপনারা চিন্তা করতে পারেন প্রত্যেকটা ম্যাগনেটিক পার্টিকেল এগুলো ঘুরতেছে, ঠিক আছে? যদিও এটা এখন ঘুরতেছে বললে কোয়ান্টাম ফিজিক্সটা ধরে পেরাইতে পারে, কারণ মানে মানে আই প্রবাবলি আমার যে প্রেসাইজ যে শব্দটা ব্যবহার করছি সেটা হলো দিস পার্টিকেলস হ্যাভ স্পিন, ঠিক আছে? যদিও স্পিন থাকা মানে যে দিজ আর স্পিনিং, স্পিন থাকা আর স্পিনিং এই দুইটা আর কি এক জিনিস না। মানে একটা জোক আছে, আপনারা শুনছেন না কিনা জানি না, যে think of a spin half particle like a ball that is spinning, except it is not a ball and it is not spinning, ঠিক আছে? তো এই আর কি, বাট মানে আপনারা চিন্তা করতে পারেন যে এগুলো একটা ম্যাগনেটিক মোমেন্ট আছে, ঠিক আছে? অ্যাঙ্গুলার মোমেন্টাম আছে, এবং এগুলো হইলো চিন্তা করতে পারেন দিজ আর স্মল বার ম্যাগনেটস। আপাতত মানে একটা ভিজুয়ালের জন্য দিজ আর স্মল বার ম্যাগনেটস, এবং একটা ম্যাগনেট পাশের ম্যাগনেটটাকে ইনফ্লুয়েন্স করতে পারে, ঠিক আছে? তো আপনার মানে এই ম্যাগনেটটা তার এই পাশের ম্যাগনেটকে ইনফ্লুয়েন্স করতে পারবে আর এই পাশের ম্যাগনেটকে ইনফ্লুয়েন্স করতে পারে। তো আপনার এই সিস্টেমের হ্যামিল্টনিয়ানটা লেখে হইলো এমনে যে সাম কনস্ট্যান্ট টাইমস সিগমা আই
সিগমা আই প্লাস টু, এখানে মাইনাস অ্যানাদার কনস্ট্যান্ট জে প্রাইম সিগমা আই। আচ্ছা, এই সিগমাগুলো হলো পলি অপারেটর, ঠিক আছে। আচ্ছা ওকে, এখন এটা কি হইতেছে কিচ্ছু বুঝতেছেন না জানি, সমস্যা নেই, বোঝা লাগবে না। এখানে এই টার্মগুলো যেটা বোঝায় এই টার্মটাকে ইন্টারাকশন টার্ম বলে, ঠিক আছে। অর্থাৎ এটাকে আপনি এমনভাবে চিন্তা করতে পারেন যে এই মাঝখানের ম্যাগনেটটা যদি ঘুরে, ঠিক আছে, এবং এই দুইটা ম্যাগনেট যদি এই ম্যাগনেটের সাথে অ্যালাইন না হয়, তাইলে ধরেন এই ম্যাগনেটটা এই পাশের দুইটা ম্যাগনেটকে নিজের অ্যাক্সিস বরাবর অ্যালাইন করার চেষ্টা করবে, ঠিক আছে। এই টার্মটা কাইন্ড অফ সেই জিনিসটা বুঝায়, ঠিক আছে। এটা বোঝা লাগবে না যে এক্স্যাক্টলি এটা কেমনে আসছে, এটা আরেকটু হয়তো ডিপার অ্যানালাইসিস থেকে আনা লাগবে, কিন্তু চিন্তা করতে পারেন আর কি এমনি, যে এই টার্মটা বেসিক্যালি বুঝাইতেছে যে একটা ম্যাগনেট তার পাশের ম্যাগনেটগুলার চেঞ্জ করার চেষ্টা করতেছে, পাশের ম্যাগনেটগুলার অ্যাক্সিস চেঞ্জ করার চেষ্টা করতেছে, সেইভাবে চিন্তা করতে পারেন। আর এইটা যেটা বোঝায় সেইটা হইল যে আপনার যদি কোনো এক্সটার্নাল ম্যাগনেটিক ফিল্ড থাকে, এক্সটার্নাল ম্যাগনেটিক ফিল্ড মানে এই ম্যাগনেটগুলো বাদেও ধরেন এই সাইডে একটা বড় ম্যাগনেট রাখছি, হ্যাঁ, মানে এই ম্যাগনেট এবং তার ওই সাইডের ম্যাগনেট, এই দুইটা ম্যাগনেটের মধ্যে কথা বলতেছি। আর ধরেন এটা যদি এক্সটার্নাল কোনো ম্যাগনেটিক ফিল্ডের মধ্যে থাকে, তাহলে প্রত্যেকটা ম্যাগনেট ইন্ডিভিজুয়ালিও এই এক্সটার্নাল ম্যাগনেটিক ফিল্ডের জন্য এদের একটা ম্যাগনেটিক এনার্জি থাকবে, সেই ম্যাগনেটিক এনার্জিটা হলো এইটা, ঠিক আছে। তো যদি এক্সটার্নাল ম্যাগনেটিক ফিল্ড না থাকে অনেক সময় এই টার্মটা লেখা হয় না। আচ্ছা, এই সিগমাগুলো হইলো পলি অপারেটর, আপনার যেমন এটা পলি জেড অপারেটর হিসেবে লিখতে পারি, জেড আই টেন্সর প্রোডাক্ট জেড আই প্লাস টু, ঠিক আছে। তো হ্যামিল্টনের ফর্মগুলো আর কি এরকম হয় যে হ্যামিল্টনিয়ানের যেই আপনার ইন্ডিভিজুয়াল টার্মগুলো আছে, ওই টার্মগুলো বেসিক্যালি ওই সিস্টেম কীভাবে এনার্জি পাইতে পারে বা এনার্জি এক্সচেঞ্জ করতে পারে সেইটার একটা ডেসক্রিপশন দেয়, ওকে। আচ্ছা, তো ধরেন আমার যদি এনটা এরকম ম্যাগনেট থাকে, তাহলে এখানে এরকম টার্ম থাকবে হইলো এনটা হ্যামিল্টনিয়ানের মধ্যে, প্রত্যেকটা টার্ম হইলো দুইটা জেড অপারেটরের গুণফল, ঠিক আছে। আচ্ছা, তো এই যে বিশাল অপারেটরটা, এই বিশাল অপারেটরটারে আমি ধরেন এক্সপোনেনশিয়াল করতে চাই, ওকে। তো ধরলাম এখন এই কাজটা হয়তো ইজিলি করা যাইতো যদি আমার এই আইডেন্টিটিটা ট্রু হইতো, ঠিক আছে। ইউজুয়ালি আমাদের হ্যামিল্টনিয়ানটা এরকম বিভিন্ন টার্মের যোগফল হিসাবেই দেওয়া থাকবে। তো আমি যদি ইন্ডিভিজুয়াল টার্মগুলোকে মানে ভাঙাইতে পারতাম এবং প্রত্যেকটা টার্মের জন্য যদি আলাদা আলাদা করে সিমুলেট করতে পারতাম, তারপরে সবগুলো সিমুলেশন যদি জোড়া লাগাইতে পারতাম, তাহলে যদি কাজ হইতো, তাহলে আসলে জিনিসটা বেশি যে জিনিসটা হয়ে যেত, উই আর ডান। আনফর্চুনেটলি এটা করা যায় না, কারণ দিস আইডেন্টিটি ইজ নট ট্রু। এটা কি জানেন যে ই টু দি পাওয়ার এ প্লাস বি আসলে ই টু দি পাওয়ার এ টাইমস ই টু দি পাওয়ার বি এর সমান না? হ্যাঁ, ম্যাট্রিক্সের জন্য না, এখানে আমার ম্যাট্রিক্স দেওয়া উচিত, ঠিক আছে। তো ধরেন ই টু দি পাওয়ার এ টাইমস ই টু দি পাওয়ার বি যদি ই টু দি পাওয়ার সি এর সমান হয়, দেন সি ইকুয়ালস টু এ প্লাস বি প্লাস একটা এরর আছে। এখন এই এররের একটা এক্সপেনশন আছে, আপনারা কি কেউ এই ফর্মুলাটার নাম শুনছেন? বেকার ক্যাম্পবেল হাউসডর্ফ ফর্মুলা, আচ্ছা বিসিএইচ ফর্মুলা বলে, এটা বেশ ফেমাস। এটা হইল এই সি এর একটা এক্সপেনশন। এই এক্সপেনশনের ফার্স্ট টার্ম হইল এ আর বি এর কমিউটেটর ডিভাইডেড বাই 2 ফ্যাক্টোরিয়াল। আচ্ছা, আমার সাইনটা এক্স্যাক্টলি মনে নাই, এখানে প্লাস হইতে পারে মাইনাস হইতে পারে, আই এম নট শিওর, ঠিক আছে। কিন্তু ফার্স্ট টার্মটা কমিউটেটর, তারপরে আরও টার্ম আছে, ঠিক আছে। এটা আর কি নেস্টেড কমিউটেটর হিসাবে লেখা যায়। তো এই এটা শুধু এর জন্য, এটা ম্যাট্রিক্সের ক্ষেত্রে শুধু এর জন্য, মানে অন্য কোনো টার্ম মানে যদি সামথিং মানে কমই অ্যাড করবে, মানে মনে করেন মানে আপনি এই কাজটা করতে চাচ্ছেন যে 2 টু দি পাওয়ার এ। আচ্ছা, 2 টু দি পাওয়ার একে আমি এমনি লিখতে পারি যে
ই টু দি পাওয়ার ln 2 টাইমস এ। তো মানে যে কোনো এক্সপোনেনশিয়ালকে আমি হইলো ই টু দি পাওয়ারে নিয়ে আসতে পারি, তখন ওই ফর্মেটে এনে তারপরে এই ফর্মেটে ইউজ করবো। তখন এর জায়গায় আমার একে ln 2 দিয়ে গুণ দিতে হবে, বিকে ln 2 দিয়ে গুণ দিতে হবে, ওইসব। বুঝতে পারছেন? আচ্ছা, হুইচ ইজ ই টু দি পাওয়ার ln 2a? মানে এখন হ্যাঁ, কিন্তু আমি আরেকটা নতুন এ ডিফাইন করতে পারি যে এ টিলডা সমান সমান ln 2 টাইমস এ। তখন এ টিলডা দিয়ে এই ফর্মুলাগুলো লিখব। ওকে, ঠিক আছে। তো যদি এটা করা যায় তো এই এরো টার্মগুলোই আর কি বেসিক্যালি ভেজাল, যে এরো টার্মগুলোর জন্য আসলে সিমুলেশনে এই যে মানে আমরা ভাঙায় তারপর জোড়া লাগাতে পারি না। বাট দেয়ার ইজ অ্যাকচুয়ালি এ নাইস প্রসিজিওর, সেইটা হলো এইটা লেখা যাবে ইন এ স্পেশাল ওয়ে, ঠিক আছে? যেটা হলো কোয়ান্টাম সিমুলেশনের মেইন রেজাল্ট, দ্য লি ট্রটার ফর্মুলা। ওকে, এইটা বলে যে ই টু দি পাওয়ার এ প্লাস বি ইকুয়ালস টু ই টু দি পাওয়ার এ বাই এন টাইমস ই টু দি পাওয়ার বি বাই এন হোল টু দি, আচ্ছা ও হ্যাঁ একটা জিনিস, ই টু দি পাওয়ার এ প্লাস বি ইকুয়ালস টু ই টু দি পাওয়ার এ টাইমস ই টু দি পাওয়ার বি লেখা যাবে যদি এ আর বি কমিউট করে, ঠিক আছে? একটা স্পেশাল কেসে এটা লেখা যায়, এ আর বি কমিউট করলে এটা লেখা যায়। ওকে, এটা হলো থিওরেম, ঠিক আছে? অর্থাৎ আপনি এ প্লাস বি মানে ইন সাম সেন্স আপনি এইভাবে চিন্তা করতে পারেন। আপনারা কি এটা জানেন যে আপনার কি লি অ্যালজেব্রা পড়ছেন? হ্যাঁ, আপনার রোটেশনের অ্যালজেব্রাটা কি? অর্থাৎ হ্যাঁ 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 SO3 আপনার কি জানি ই টু দি পাওয়ার সামথিং ইকুয়ালস টু রোটেশন কি ই টু দি পাওয়ার সামথিং হিসাবে লেখা যায়? এই সামথিংটা কি? এই সামথিংটা জানি কি, ভুলে গেছি। হ্যাঁ হ্যাঁ, একটা রোটেশন অ্যালজেব্রা আছে, দুত্তরি কি টার্মগুলো ভুলে গেছি। তো ওকে, হোয়াট দ্যাট মিনস ইজ দ্যাট আপনারা তো জানেন যে ফাইনাইট রোটেশনস ডোন্ট কমিউট, ঠিক আছে? যে আপনি ধরেন একটা জিনিসকে এক্স অ্যাক্সিস দিয়ে 90 ডিগ্রি ঘুরালেন, তারপরে ওয়াই অ্যাক্সিস দিয়ে 30 ডিগ্রি ঘুরালেন, দ্যাট ইজ নট ইকুয়াল টু আগে ওয়াই অ্যাক্সিস দিয়ে 30 ডিগ্রি ঘুরানো তারপর এক্স অ্যাক্সিস দিয়ে 90 ডিগ্রি ঘুরানো। তবে although finite rotations don't commute, infinitesimal rotations do commute। এটা কি জানেন? ঠিক আছে, ইনফিনিটেসিমাল অর্থাৎ আপনি যদি মানে ওই যে ওমেগা অ্যাঙ্গেলে থিটা অ্যাঙ্গেলে রোটেট করা কমিউট করে না, কিন্তু ডি থিটা অ্যাঙ্গেলে রোটেট করা কমিউট করে, ঠিক আছে? অর্থাৎ ছোট ছোট রোটেশন আসলে কমিউট করে, বড় রোটেশন কমিউট করে না। তো এইটা হলো এইটার কমপ্লেক্স ভার্সন ইন সাম সেন্স, মানে ই টু দি পাওয়ার এ প্লাস বি কাইন্ড অফ ইট ইজ লাইক এ রোটেশন ইন এ হিলবার্ট স্পেস, ঠিক আছে? তো এইটা আপনি আগে ই টু দি পাওয়ার এ অ্যাপ্লাই করা, পরে ই টু দি পাওয়ার বি অ্যাপ্লাই করা, ওইটার সাথে একটার সাথে কমিউট করে না। কিন্তু যদি আপনি এই রোটেশনটাকে অনেক ছোট ছোট ভাগে ভাঙায় ফেলেন তাইলে এটা আসলে কমিউট করবে। ওকে, বেশি প্রেসাইজ হওয়া যাবে বুঝি, হ্যাঁ হ্যাঁ না, এখন এইটাই বলে যে আপনার যদি এন ইজ স্মল এনাফ, মানে এন হ্যাঁ হ্যাঁ এন যদি অনেক ছোট হইতে থাকে তাহলে এররটা আর কি জিরোর দিকে যাবে, ইনফিনিটি। অর্থাৎ আপনাকে এনকে ইনফিনিটেসিমালি ছোট বানাইতে হবে, ঠিক আছে? তো সরি এনকে বড় বানাইতে হবে, এই টার্মগুলো তাইলে ছোট হয়ে যাবে। হ্যাঁ, এগুলো তো এ বাই এন, হ্যাঁ একে অনেক বড় বানাইতে হবে। তো
বেসিকলি রোড আপনি যেটা বলছিলেন যে প্রথমে 30 ডিগ্রি রোটেট করে দেন 90 ডিগ্রি অন্য ডিরেকশনে রোটেট করলে আমার নাই এটা কিসের মানে কি অ্যাকচুয়ালি হয় না মানে আপনি না না আসলেই হয় না। এখন যদি এটা ক্লাসিক্যাল মেকানিক্স মানে ধরেন আপনি একটা রোটেশন ডিফাইন করলেন এক্স 30 ডিগ্রি আর একটা রোটেশন ডিফাইন করলেন জেড 60 ডিগ্রি, ঠিক আছে? ইন জেনারেল এইটা অ্যাপ্লাই করে এইটা অ্যাপ্লাই করা আর এটা অ্যাপ্লাই করে এইটা অ্যাপ্লাই করা এক না। আপনি একটা বই নিয়ে চিন্তা করতে পারেন, আচ্ছা বই আছে, এটা এখনই ভিজুয়ালাইজেশন করে দেওয়া যাবে। ধরেন ওকে দিস, তো আমি আচ্ছা এমনি রাখি। দেখেন আপনি প্রথমে এক্স অ্যাক্সিস বরাবর 90 ডিগ্রি ঘুরাবো, দিস ইজ এক্স অ্যাক্সিস রাইট। তাহলে এক্স অ্যাক্সিস, আচ্ছা আমি এক্স এদিকে ওয়াই আর এদিকে জেড, এক্স অ্যাক্সিস দিয়ে 90 ডিগ্রি ঘুরালে এই বরাবর যাবে। তারপরে ওয়াই অ্যাক্সিস দিয়ে 90 ডিগ্রি ঘুরাবো, ওয়াই অ্যাক্সিস দিয়ে 90 ডিগ্রি ঘুরাইলে এই বরাবর আসবে, ঠিক আছে? আচ্ছা এবার যদি অপোজিট করতাম তাহলে কী হইতো, 90 ডিগ্রি তারপরে এমনি সেম জায়গায় আসছে, আসেনি তো? হ্যাঁ এক্স অ্যাক্সিসের রিসপেক্টে 90 ডিগ্রি ঘুরাবো, অর্থাৎ এক্স অ্যাক্সিসকে সেন্টার করে ক্লকওয়াইজ 90 ডিগ্রি। হ্যাঁ হ্যাঁ তাহলে স্যার অনেক ছোট অ্যাঙ্গেলের জন্য এটা তো রিয়েল লাইফেও পসিবল হওয়ার কথা। হ্যাঁ এখন ছোট অ্যাঙ্গেলের জন্য এটা ঠিক যে স্যার ইনফিনিটেসিমাল অ্যাঙ্গেলে রিয়েল লাইফে ঘুরাবো কেমনে। এখন এটা একটা ম্যাথমেটিক্যাল অপারেশন, ইট ইজ নট এ রিয়েল অপারেশন। মানে মনে করা হয় যে অনেক ছোট ছোট রোটেশন জোড়া লাগাইলে একটা বড় রোটেশন হয়, তো যদিও বড় রোটেশন কমিউট করে না, ছোট ছোট রোটেশন কমিউট করে। এখন কেন কমিউট করে এটা ম্যাথমেটিক্যাল প্রুফটা আমি জানি না, ঠিক আছে? এইটা ধরেন আপনার লি অ্যালজেব্রা, লি গ্রুপ এগুলো পড়ার সময় মানুষজন পড়ে, না না পড়তে হবে না, ঠিক আছে? কিন্তু এই ফর্মুলাটা হইল আচ্ছা ই টু দ্য বি প্লাসে এটাই হবে। মানে আপনি এখানে আগে এ লিখতে হবে, আগে বি পরে বি লিখতে হবে, এটা নেসেসারি না। আপনি চাইলে অর্ডারও চেঞ্জ করতে পারেন। মানে দিস ইজ ইকুয়ালস টু রাইটিং, হ্যাঁ হ্যাঁ রাইট, অ্যাডিশন তো কমিউট করে। তাহলে এই ফর্মুলার মানে এইটা হয়ে যাচ্ছে না যে ই টু দি পাওয়ার a প্লাস b ইকুয়ালস a টু দি পাওয়ার b প্লাস a? না হচ্ছে না। ও না হ্যাঁ সেটা হচ্ছে, কিন্তু সেটা তো ট্রুই। ই টু দি পাওয়ার a প্লাস বি তো ই টু দি পাওয়ার b প্লাসের সমানই, কারণ ম্যাট্রিক্স অ্যাডিশন তো কমিউট করে, ঠিক আছে? ওকে না, অ্যাডিশন এক্সপোনেনশিয়ালের উপরে থাকলেও কমিউট করবে, সমস্যা হলো মাল্টিপ্লিকেশনটা কমিউট করে না। হ্যাঁ ভাঙানোর পরে আপনি ইচ্ছা মতো ঘুরাইতে পারবেন না, যদিও এই ফর্মুলা বলে পারবেন ইফ যদি এই যে কোয়ান্টিটিগুলো ম্যানিপুলেট করতেছেন এগুলো যদি ইনফিনিটেসিমালি স্মল হয়, ঠিক আছে? ওকে, তো এই ফর্মুলাটা কাইন্ড অফ আপনারা এমনি চিন্তা করতে পারেন যে আমরা যদি আমাদের একটা ডিফারেনশিয়াল ইকুয়েশন থাকে, ধরেন হ্যাঁ এররটা বের করা যাবে, হ্যাঁ যদিও যদি n টেন্ডস টু ইনফিনিটি হয় এররটা 0 হয়ে যাবে, তবে n যদি ইনফিনিট না হয় ফাইনাইট হয়, বড় বাট ফাইনাইট, তাইলে এররটা কত বড় হবে এটার একটা এস্টিমেট আছে। এররটা স্যার ডিভাইড দিয়ে দিলে স্যার এররটা যদি ভেরি করা যায় তাহলে তো স্যার আমরা সঠিক মানটা পাবো। না না না, এররের এস্টিমেট, এররটা কত বড় হবে সেটার এস্টিমেট আছে, এররটা এক্স্যাক্টলি কী হবে সেটার এস্টিমেট নাই। না প্রবাবিলিস্টিক না, মানে আপনি এমনি চিন্তা করতে পারেন যে মানে আমি এইটা দাবি করতেছি না যে এররটা কি সেটা জানবো, আমি এটা দাবি করতেছি যে এররটা ম্যাক্সিমাম কত বড় হইতে পারে সেটা জানবো। হ্যাঁ রাইট, ওকে আচ্ছা কেমনে করে বলতেছি, এইটা কাইন্ড অফ আপনি এমনি চিন্তা করতে পারেন যে ধরেন আমি যদি একটা ডিফারেনশিয়াল ইকুয়েশন সলভ করতে চাই, ধরেন df বাই dt ইকুয়ালস টু কিছু একটা সাম ফাংশন g অফ t,
ঠিক আছে, আপনাকে এফ অফ 0 দিয়ে দিলাম, বললাম হইলো এফ অফ 5 বাইর করতে। তাহলে আপনি কি করবেন, তাহলে আপনি প্রথমে যে কাজটা করবেন 0 থেকে 5 এই ইন্টারভালটাকে আপনি অনেকগুলো ছোটো 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 ভাগে ভাগ করে ফেলবেন, রাইট? তারপর ছোট ভাগের জন্য আমি কি লিখতে পারি, ডেল এফ সমান সমান জি অফ টি টাইমস ডেল টি, প্রত্যেকটা ছোট ভাগের জন্য লিখতে পারি। তো এই ডেল এফটা মানে কি, এই ডেল এফটা মানে হলো ধরেন এফ অফ ডেল্টা টি মাইনাস এফ অফ 0 ইকুয়ালস টু জি অফ 0 টাইমস ডেল্টা টি। ঠিক আছে, হ্যাঁ এক্স্যাক্ট নামটা জানি না, মানে নিউমেরিক্যাল মেথড অফ সলভিং ডিফারেনশিয়াল ইকুয়েশনস। ঠিক আছে, তাহলে এই ফর্মুলা ইউজ করে তাহলে আমি এফ অফ ডেল্টা টি বাইর করে ফেলতে পারবো, এফ অফ ডেল্টা টি ইকুয়ালস টু এফ অফ 0 প্লাস জি অফ টি টাইমস ডেল্টা টি। আচ্ছা, এফ অফ ডেল্টা টি করার পর তারপর এফ অফ 2 ডেল্টা টি বাইর করতে পারবো, কেমনে, এফ অফ ডেল্টা টি এর সাথে প্লাস জি অফ ডেল্টা টি টাইমস ডেল্টা টি। ঠিক আছে, অর্থাৎ আমি বেসিক্যালি ইকুয়েশনটা সলভ না করে অনেক ছোট ছোট স্টেপে ভাগ করে ইকুয়েশনটাকে আমি আস্তে আস্তে সামনে আগাইতেছি। মানে এই ডিফারেনশিয়াল ইকুয়েশন বেসিক্যালি কি বলে, ডিফারেনশিয়াল ইকুয়েশন বলে যে এফ কত তাড়াতাড়ি চেঞ্জ হচ্ছে সেটার একটা এস্টিমেট আপনাকে দিছে। ওকে, অর্থাৎ আপনি কাইন্ড অফ এমনি চিন্তা করতে পারেন, ধরেন আপনার যদি ফাংশনে একটা গ্রাফ থাকে আর আপনার একটা সার্টেন পয়েন্ট এই গ্রাফের স্লোপটা দেওয়া, তাহলে ওই পয়েন্টের থেকে একটু সামনে আগালে ফাংশনের ভ্যালু কি সেটা আপনি কেমনে অ্যাপ্রক্সিমেট করেন। ধরেন টেইলর সিরিজের হইলো ফার্স্ট টার্মটা নিলে যেটা হয়, ঠিক আছে, যে এফ অফ এক্স প্লাস এইচ সমান সমান এফ অফ এক্স প্লাস এইচ টাইমস এফ প্রাইম অফ এক্স, এটা বেসিক্যালি ওই কাজটাই করতেছে। ঠিক আছে, যে আমরা এফ অফ এক্স প্লাস এইচের ভ্যালু বের করার জন্য একটুখানি সামনে আগাবো, তারপরে ধরেন আরেকটু সামনে আগানোর জন্য আরেকটু, এভাবে আস্তে 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 করে আগাবো। তো এই আগানোর স্টেপ সাইজটা যদি যত ছোট হবে আমার ফাইনালি এররের পরিমাণ তত বেশি কম হবে। ঠিক আছে, তো এই দিস ইজ বেসিক্যালি দ্য মেট্রিক্স ভার্সন অফ সলভিং ডিফারেনশিয়াল ইকুয়েশনস। ঠিক আছে, যে আমি এরকম বড় একটা ইউনিটারি বানাতে চাচ্ছি, এই বড় ইউনিটারিটাকে আমি, মানে এটা তো একটা ইউনিটারি হবে, রাইট, এটা তো বুঝেন। ঠিক আছে, দিস উইল বি ইউনিটারি। তো এই একটা বড় ইউনিটারি আমি অনেকগুলো ছোট ছোট ইউনিটারি জোড়া লাগায় 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 বানাবো। ঠিক আছে, ছোটো ইউনিটারিগুলো হলো এইটা। ধরেন আপনার কাছে একটা হ্যামিল্টনিয়ান আছে, আপনি ধরেন 5 সেকেন্ডের জন্য সিমুলেশন করতে চান, অর্থাৎ ইউ ওয়ান্ট টু সিমুলেট দিস ই টু দি পাওয়ার আই এইচ টাইমস 5। তো 5কে এরকম আপনি অনেকগুলো ছোটো ছোটো ওই ডেল্টা ডি ভাগে ভাগ করবেন, ভাগ করার পরে তারপরে এটাকে ধরেন ই টু দি পাওয়ার আই এইচ ডেল্টা টি, আবার ই টু দি পাওয়ার আই এইচ ডেল্টা টি, ই টু দি পাওয়ার আই এইচ ডেল্টা টি ডট 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 ই টু দি পাওয়ার আই এইচ ডেল্টা টি। এখানে ডেল্টা টির সংখ্যা হবে হইলো আপনি যত ছোটো ভাগে ভাগ করছেন, মানে যতগুলা লাগে, ধরেন আমার হয়তো এতগুলা লাগবে। আর এইগুলো যদি অনেক ছোট হয়, ছোট হইলে তাইলে আপনি এই বড়গুলাকে ইন্ডিভিজুয়াল ছোটো ছোটো ভাগে ভাগ করে ফেলতে পারবেন। ঠিক আছে, অর্থাৎ ইন্ডিভিজুয়াল এইচ যদি 2টা টার্মের যোগফল হয় তাহলে 2টা টার্মকে ভাঙায় ফেলতে পারবেন, যদি 3টা টার্ম হয় 3টা টার্মে ভাঙায় ফেলতে পারবেন। ঠিক আছে, তো আই গেস এই ফর্মুলাটা হয়তো ভাঙাইলে দেখতে এরকম হবে, ই টু দি পাওয়ার এ ডেল্টা টি ই টু দি পাওয়ার বি ডেল্টা টি, আবার ই টু দি পাওয়ার এ ডেল্টা টি, তারপরে আবার ই টু দি পাওয়ার বি ডেল্টা টি। ঠিক আছে, এইভাবে ডট 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 করে তারপরে জোড়া লাগায় 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 বেসিক্যালি আপনি বড় ইউনিটারিটা বানাবেন। দিস ইজ দ্য মেইন আইডিয়া অফ কোয়ান্টাম সিমুলেশন। ঠিক আছে, তো এই যে ইন্ডিভিজুয়াল স্টেপ, এই স্টেপগুলোকে ট্রটার স্টেপ বলে। এই কয়টা বাজে, কয়টা পর্যন্ত ক্লাস? আয় হায়, আচ্ছা আরেকটা ক্লাস লাগবে। ইনফাইনাইট প্রোডাক্ট, ইয়েস। তাহলে স্যার ওইটার একটা কনভার্জেন্স। হ্যাঁ, এখন মানে আমি একটু জানতে চাচ্ছি যে হাউসডর্ফের কথা কেন আসছে স্যার? ও আচ্ছা, বেকার ক্যাম্পবেল হাউসডর্ফ লেমাটা এটাতে লাগবে না, মানে আপনার যদি এটা কেন আসলো, এটা হইলো, আচ্ছা এটা আসছিল হইলো যদি আমি এটা ফাইনাইট হয় তাইলে ধরেন আমি সাম ম্যাক্সিমাম নাম্বার এন পর্যন্ত এনটা স্টেপ নিলাম, তাহলে এন স্টেপ পরে এররের পরিমাণ কত হবে সেটা হইলো বেকার ক্যাম্পবেল বিসিএস লেমাটা, সেটা একটা এস্টিমেট দেয়। যদিও মানে দ্যাট ডাজ নট ডাইরেক্টলি হয়তো এইখানে ইয়া নেই। আর যখন আমাদের
হ্যাঁ হ্যাঁ, বেসিক্যালি বেকার ক্যাম্পবেল হাউজার লেমাটা এটাই বলে যে আপনার এর সাইজ ধরেন এর নর্মের যদি একটা এস্টিমেট থাকে। আচ্ছা, মেট্রিক্স নর্মের আইডিয়া আছে আপনাদের কারো? আচ্ছা, আপনারা তো ভেক্টরের নর্ম জানেন, ঠিক আছে, ভেক্টরের নর্ম কেন বাইর করে, মেট্রিক্সেরও নর্ম বাইর করা যায় না? আচ্ছা মেট্রিক্সের অনেক ধরনের নর্ম আছে। একটা হলো অপারেটর নর্ম। অপারেটর নর্মের ডেফিনিশন হইল ম্যাক্স অফ এ সাই ওয়ার সাই এর নর্ম হইল 1। ঠিক আছে, আপনি একটা নর্ম 1 ভেক্টরকে, সরি এটার এখানে একটা নর্ম বসাইতে হবে, একটা এ কে একটা নর্ম 1 ভেক্টর দিয়ে গুণ দিয়ে যে ভেক্টরটা পাবেন ওই ভেক্টরের নর্ম ম্যাক্সিমাম যত হইতে পারে তত হইল এর অপারেটর নর্ম। আচ্ছা ঠিক আছে, এনিওয়ে যদি এটা একটা নর্ম, এটা আরও অনেক ধরনের নর্ম আছে। আচ্ছা, এই নর্মের আলাপে কেন আসলাম? নর্মের আলাপে এই কারণে আসলাম যে আপনার ওই যে আইডিয়াটা বললাম যে ই টু দি পাওয়ার এ টাইমস ই টু দি পাওয়ার বি, যদি ই টু দি পাওয়ার সি হয় তাহলে সি সমান সমান এ প্লাস বি প্লাস কমিউটেটর অফ এ বি বাই 2 প্লাস আরও এরও টার্ম থাকবে। তো এই টার্মটা হইল এর অপারেটর নর্ম যদি হয় কে, তাইলে এই টার্মের অপারেটর নর্ম হইল কে স্কোয়ার। অর্থাৎ এই টার্মগুলো যত ছোট হবে এই টার্মটা তার কোয়াড্রেটিক্যালি বেশি ছোট হবে। ঠিক আছে, তো এররটা মানে আপনি যত এক্সপেনশনে যত বেশি টার্ম নেবেন আপনার এররটা তত বেশি কমতে থাকবে আর কি, এটাই বুঝে, মানে ওই এররের এস্টিমেটের জন্য বিশেষ ফর্মুলাটার কথা বলছিলাম। আচ্ছা ঠিক আছে, এখন সময় তো শেষ, কি করব জানি না কি করব। 13 মিনিট আছে? আচ্ছা, তাইলে এটা প্রুফ করে দেওয়া যাবে। ঠিক আছে, ওকে, এটা প্রুফটা আর কি খুব সিম্পলি, চলো এটা প্রুফ করি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই লিট অর্ডার ফর্মুলা এটা প্রুফ করব। আচ্ছা, এটা প্রুফ হইল ই টু দি পাওয়ার এ বাই এন। এটাকে কি লেখা যায়? এটাকে লেখা যায় হইল, আমি এ বাই এন টু দি পাওয়ার কে বাই কে ফ্যাক্টোরিয়াল কে ইকুয়ালস টু 0 টু ইনফিনিটি, রাইট? এটা প্রথম যদি দুইটা টার্ম লিখি, প্রথম দুইটা টার্ম হইল আচ্ছা, এখানে আমি একটা নোটেশন ইউজ করতেছি, এটা হলো স্মল ও। এই স্মল ও দেখছেন আগে? হ্যাঁ, মানে স্মল ও অফ, আচ্ছা, সাম ফাংশন এফ অফ এক্স ইজ স্মল ও অফ জি অফ এক্স, এটা বলা হয় যদি এফ অফ এক্স বাই জি অফ এক্স এটা লিমিট এক্স টেন্ডস টু 0 ইকুয়ালস টু 0 হয়। এইটার মানে, আচ্ছা এখানে অনেক কিছু এখানে ডিকোড করা লাগবে। আপনি চিন্তা করবেন কেমনে? চিন্তা করবেন এমনে যে এই ফাংশনের চেয়ে ছোট, when x tends to 0, মানে ইফ এক্স ইজ স্মল এনাফ, মানে অর্থাৎ আপনি এক্সকে এমন ছোট বানাইতে পারবেন যে দেয়ার এক্সিস্ট সাম এপসাইলন সাচ দ্যাট ফর অল এক্স লেস দেন এপসাইলন এফ অফ এক্স উইল বি লেস দেন জি অফ এক্স। হ্যাঁ, ওই লিমিটেড ডেফিনেশনটা আর কি রিগোরাস ডেফিনেশন। তো এই স্মল অফ 1/n মানে যেমন এই টার্মটা কত বড়, এই টার্মের ম্যাগনিটিউড হইল n যত ছোট হইতে থাকবে এটা দিস টার্ম গোজ লাইক 1/n রেটে ছোট হইতে থাকবে। এই টার্মটা বেসিক্যালি তার চেয়েও তাড়াতাড়ি ছোট হবে, এটা সেটা বোঝায়, হুইচ ইজ স্বাভাবিক। মানে এটার পরে যদি একটা টার্ম নিতাম তাহলে আমি কি 1/n² একটা টার্ম পাইতাম, তো 1/n² তো 1/n এর চেয়ে তাড়াতাড়ি ছোট হয়, রাইট? তো এটা বেসিক্যালি সেটাই বোঝায়। আচ্ছা, সিমিলারলি ই টু দি পাওয়ার বি বাই এন, এটার আমি প্রথম দুইটা টার্ম লিখি আই প্লাস বি বাই এন প্লাস এটা অর্ডার অফ 1/n। ওকে, আচ্ছা এবার দুইটা গুণ দেই। ই টু দি পাওয়ার এ বাই এন টাইমস ই টু দি পাওয়ার বি বাই এন সমান সমান আসবে
আইডেন্টিটি প্লাস a by n প্লাস b by n প্লাস ab by n স্কোয়ার প্লাস অর্ডার অফ 1 by n। তো এই টার্মটা তো 1 by n এর চেয়ে ছোটই, তো এইটাকে আমি এটার সাথে অ্যাবজর্ব করে নিতে পারবো। i প্লাস a প্লাস b by n প্লাস অর্ডার অফ 1 by n। ঠিক আছে, আচ্ছা এবার পাওয়ারে বসে। আমি উপরে এত জায়গা থাকতে আসলে এখানে এত কুস্তাকুস্তি কেন করতেছি? হ্যাঁ আমি আবার লিখতেছি, দাঁড়ান। e টু দি পাওয়ার a বাই n টাইমস e টু দি পাওয়ার b বাই n, এটা সমান সমান আইডেন্টিটি প্লাস a প্লাস b বাই n প্লাস অর্ডার অফ 1 বাই n। ঠিক আছে, তো আপনারা অলরেডি হয়তো সাইন দেখতে পারতেছেন যে কেন ম্যাচ করবে, কারণ বেসিক্যালি ছোট করে যদি গুণ দেন তাইলে ওই যে এরর টার্মটা বেসিক্যালি যেই টার্মটা লিখছেন তার চেয়ে ছোটো, তো এটা যত ছোট হবে এটা তার চেয়েও বেশি ছোট হবে। ওই যে কমিউটেটরের নর্মের স্কোয়ারের হইল অনুযায়ী যায়। আচ্ছা, তাই এবার যেটা করব সেটা হলো এই জিনিসটাকে পাওয়ারে বসাবো, হোল টু দি পাওয়ার n। হোল টু দি পাওয়ার n এ বসাইলে যেটা আসবে i প্লাস a প্লাস b বাই n প্লাস অর্ডার অফ 1 বাই n হোল টু দি পাওয়ার n। হ্যাঁ ঠিক আছে, এই জিনিসটাকে লেখা যায় আচ্ছা আপাতত এইটা নিয়ে চিন্তা না করেন। এটা কেমনে করতেন? বাইনোমিয়াল ফর্মুলা, ঠিক আছে, সাম ওভার কে ইকুয়ালস টু 0 টু n। হ্যাঁ আপাতত ইনফাইনাইট, মানে এখনো ইন্টেনশনালি ইনফিনিটি লিমিটটা বসাইতেছি না আর কি, কারণ আমার এরর টার্মটা যে ঠিকমতো বিহেভ করবো ওইটার ইয়া করা লাগবে। আচ্ছা তো এটা হলো nck a প্লাস b বাই n টু দি পাওয়ার k। ওকে আচ্ছা, এখন এররের ইয়াটা আনি। এরর টার্মটা কি আসবে? আচ্ছা সবচেয়ে বড় এরর টার্ম কি আসতে পারে? ওয়ান বাই এন আসবে সবচেয়ে বড় এরর টার্ম। কেন চিন্তা করতে পারবেন? না তবে সবচেয়ে বড়, হ্যাঁ মানে আপনি এমনি চিন্তা করতে পারেন যে এইগুলো যদি গুণ দেই তাহলে প্রথম এই টার্মগুলো বাদে প্রথম এরর টার্ম কখন পাবো? যখন এখান থেকে একটা ও অফ 1 বাই এন নিতে হবে আর বাকি সব আইডেন্টিটি নিতে হবে, ঠিক আছে? তো এরর টার্মটা বেসিক্যালি ও অফ 1 বাই এন হবে। আচ্ছা এখানে কিছু ব্যাপার আছে যে এই টার্মগুলো লেখার সময় আমরা যে কনস্ট্যান্ট মাল্টিপলগুলো লিখি না, আমরা জাস্ট হইলো আমাদের যেই প্যারামিটারের উপর এররের গ্রোথ রেটটা ডিপেন্ড করে খালি ওই প্যারামিটারটা লিখি। আপনারা কিন্তু এখানে ভিতরে আর কি বিভিন্ন কনস্ট্যান্ট টার্ম লুকায় আছে, আপনারা ওইটা চিন্তা করে নিন যে 1 বাই এন টাইমস জিনিসপত্র লুকায় আছে। এইগুলো লিখে না কেন? কারণ আলটিমেটলি আমি এন টেন্ডস টু ইনফিনিটি লিমিট নিব, তখন এই টার্মগুলো সব জিরো হয়ে যাবে। ঠিক আছে, আচ্ছা এখন একটা জিনিস সেইটা হলো n চুজ k ডিভাইডেড বাই 1 বাই n টু দি পাওয়ার k। এই জিনিসটা কি? এই জিনিসটা হইল আচ্ছা n ফ্যাক্টোরিয়াল বাই n মাইনাস k ফ্যাক্টোরিয়াল টাইমস k ফ্যাক্টোরিয়াল which is 1 by k ফ্যাক্টোরিয়াল টাইমস, আচ্ছা এখানে আবার n টু দি পাওয়ার k আছে, উপরে আসবে হইল n মাইনাস 1 n মাইনাস 2 ডট 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 n মাইনাস k প্লাস 1 ডিভাইডেড বাই n টু দি পাওয়ার k, রাইট?
this is 1 by k factorial times n by n, n minus 1 by n, n minus 2 by n, n minus k plus 1 by n. ঠিক আছে, এইটাকে লেখা যাবে 1 by k factorial times 1 1 minus 1 by n, 1 minus 2 by n, 1 minus k minus 1 by n, আর এটাকে লেখা যাবে 1 minus 0 by n. এগুলো তো ধরেন করতে করতে মানে এই ডিকম্পোজিশনটা বেশ কমন, ঠিক আছে, এই কারণে এটা মুখস্থ হয়ে গেছে। ওকে, আচ্ছা, তো এইটা যদি এক্সপ্যান্ড করি তাইলে সবচেয়ে বড় এরর টার্ম কোনটা পাবো? ধরেন সবগুলো যদি 1 নেই তাহলে তো 1 পাবো, আর নেক্সট বড় এরর টার্মটা পাবো 1 by n। সো দিস ইজ 1 by k factorial প্লাস 1 by n। ওকে, আচ্ছা, এটা তাহলে বসাই দেই। উপরে যদি বসাই তাহলে এখানে পাবো হইল a plus b to the power k by k factorial এটা হইল সরি 1 by k factorial, সরি, এটা কেমনে লেখা উচিত আমার? এই তো 1 plus of 1 by n। যদিও k এই এক্সপেনশনে কনস্ট্যান্ট, তাই সমস্যা না, এমনে লেখা আর অমনে লেখা একই কথা। 1 plus of 1 by n plus of 1 by n। ওকে, আচ্ছা, তো এই 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 কাজটা করার একমাত্র কারণ হলো যে আমাদের এরর টার্মগুলো ওয়েল বিহেভ নাকি সেটা বাই করা, ঠিক আছে। তো এখন যদি n টেন্ডস টু ইনফিনিটি লিমিট নেন তাহলে দিস বিকামস দিস, অ্যান্ড এরর টার্মগুলো 0-র দিকে যাবে। শেষ, প্রমাণ শেষ। ওকে, সো এইটা হলো কোয়ান্টাম সিমুলেশন। আপনার কোয়ান্টাম ফুরিয়ার ট্রান্সফর্মের উপরে চ্যাপ্টারটা সম্ভবত মনে নেই, কোয়ান্টাম সিমুলেশন নামে একটা সেকশন আছে। হ্যাঁ, তো যদি n টেন্ডস টু ইনফিনিটি লিমিট নেন তাহলে দিস বিকামস e টু দি পাওয়ার a প্লাস b। ওকে, ঠিক আছে, তো এই ফর্মুলাটা ট্রু। নেক্সট ক্লাসে হইলো এই ফর্মুলাটা ইউজ করে সিমুলেশন কেমনে করে সেটা দেখব। আচ্ছা, যারা পরে আসছেন তারা কি শুনছেন যে আপনাদের লেকচার কবে হবে? আচ্ছা, 17 তারিখ থেকে স্টার্ট হবে না, কারণ 18 তারিখ থেকে মিড শুরু। তো আপনাদের হইলো মিড শেষ হওয়ার পর তো ঈদ হবে, ঈদের পরে যখন ক্লাস খুলবে তার প্রথম 2 দিন আমরা হইলো লেকচার করব, 4টা করে হবে। তো আপনারা বেশ লম্বা একটা সময় পাবেন প্রিপারেশনের জন্য, তো এইভাবে প্রিপারেশন নিন। কুইজ কবে হবে? কুইজ তো হবে এই টিউটোরিয়ালের দিন, মানে এই বৃহস্পতিবার, হ্যামিল্টনের সিমুলেশন পর্যন্ত। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এমসিকিউ। আচ্ছা, হ্যামিল্টনের সিমুলেশন বাদ দেন, হ্যামিল্টনের সিমুলেশন আগ পর্যন্ত, অর্থাৎ লাস্ট উইক পর্যন্ত কিউএফটি। আচ্ছা, ঠিক আছে, এটা দিয়ে দিলাম তাহলে। হ্যাঁ, ঠিক আছে, থ্যাংক ইউ। হিলবার্ট স্পেস কি একটা? হাউসডর্ফের টোপোলজিক্যাল ডেফিনিশনটা জানি কি? So, it's a detailed pointer.
ওখানে একটা ইন্টারসেকশনটা এমটি হবে অলওয়েজ ফাইন মানে ফর এনি 2 points I can construct 2 neighborhoods such that দুইটা ইন্টারসেকশন এমটি। হ্যাঁ তাহলে তো হিলবার্ট স্পেস হাউসডরফ। স্যার যদি হিলবার্ট স্পেস যদি হাউসডরফ না হতো তাহলে তো আমরা এটা আসলে করতে এখন হাউসডরফ না হইলে তো আসলে আরও অনেক কিছুই ব্রেক করতো মনে হয়, মানে একটু পর্যন্ত আসার আগেও অনেক কিছু ব্রেক করতো সম্ভবত। কারণ স্যার ওখানে যে সিকোয়েন্সটা যে সিরিজটা যে আসছে ওটার তো একটা কনভার্জেন্স থাকে। হাউসডরফ না হলে তো কনভার্জেন্সটা হবে আসলে মানে হচ্ছে আপনি দেখাতে পারবেন যে একই টোপোলজিক্যাল স্পেসে ওখানে দুইটা পয়েন্টকে কনভার্জ করছে ডেফিনেশন দিয়ে দেখা যাবে, অথচ দুইটা পয়েন্ট মনে হচ্ছে যে একই না কিন্তু ওটা ডিফারেন্সিয়েট করা যায়। ইন্টারেস্টিং। আমি টোপোলজি পাই না তো হয়তো খুব বেশি খুব বেশি ডিটেল অ্যান্সার দিতে পারবো না, বাট হ্যাঁ হইতে পারে। ঠিক আছে, থ্যাংক ইউ।